আসসালামু আলাইকুম। সবাইকে স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে থেকে আমরা কিন্তু শিখবো ওয়েব ডিজাইন। তো ওয়েব ডিজাইন কি আমরা একটু জানি। সহজ ভাষায় যদি বলি তাহলে একটা ওয়েব পেজ বা ওয়েবসাইটের মডেলটা বা নকশাটা দেখতে কেমন হবে সেটা কোডিং এর মাধ্যমে ডিজাইন করাকে বলা হয় ওয়েব ডিজাইন। আশা করি আমরা বুঝতে পেরেছি যে একটা ওয়েবসাইট বা একটা পেজ, ওয়েবসাইটের যে পেজটা আছে সেটা কোন দিকে কি থাকবে, কোন দিকে লোগো থাকবে, কোন দিকে মেনুগুলো থাকবে, এই জিনিসগুলো কোডিং এর মাধ্যমে লিখে লিখে তৈরি করা সিস্টেমটাকে বলা হয় ওয়েব ডিজাইন করা। তো ওয়েবসাইট মানে আসলে একটা ওয়েব পেজ। এখন একটা ওয়েব পেজে কিন্তু বেশ কয়েকটা ওয়েব পেজ থাকতে পারে, মানে অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে। কারণ আমরা দেখি যে একটা ওয়েবসাইটে মেনু আছে অনেকগুলো। এই মেনুগুলো অ্যাকচুয়ালি এক একটা পেজ। যে আমরা হোমে ক্লিক করলে একেবারে সামনে থাকি। আবার যদি আমরা কন্টাক্ট আছে ক্লিক করি বা অ্যাবাউট এটাতে ক্লিক করি বা সার্ভিস নামের মেনুতে ক্লিক করি তাহলে সেইগুলো কিন্তু দেখায় যে সার্ভিস কি কি আছে। সো একটা ওয়েবসাইটে কয়েকটা ওয়েব পেজ থাকতে পারে। ওয়েব ডিজাইনটা যখন আমরা করব তখন কিন্তু এই কোডিংটা অ্যাকচুয়ালি আমাদের কথা বোঝে না, আমাদের মুখের কথা বোঝে না, ওকে সবকিছু বলে দিতে হয় যে কি হবে, লেফটে যাবে নাকি রাইটে যাবে, কি কালার হবে, হ্যাঁ কোথায় কি ধরনের ডিপ হবে মানে ভাগ হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবকিছু বলে দিতে হবে। এখন প্রকারভেদ সম্পর্কে একটু জানি যে ওয়েব ডিজাইন আসলে কয় ধরনের হয়ে থাকে। দুই ধরনের ওয়েবসাইট হয়ে থাকে, যেমন স্ট্যাটিক ওয়েবসাইট, প্রথমে কোডিং করে দেওয়ার পরে একজন ইউজারের কাছে যখন এটা দেওয়া হয়, মানে যে আমাদের কাছ থেকে সাইটটা তৈরি করে নিল, সে কিন্তু আমাদের মতো ওয়েব ডিজাইন জানে না, কোডিং করতে পারে না। সো সে কিন্তু ওইটার ভিতরে কোনো এডিট করতে পারবে না। যে যদি কোনো একটা জায়গায় নতুন করে একটা লেখা দিতে হয় বা একটা ছবির জায়গায় আরেকটা ছবি সেট করতে হয়, তাহলে সে কিন্তু এটা বুঝবে না। এটা একবারে তৈরি এবং এটা ডাইনামিক না। এই ধরনের ওয়েবসাইট কোডিং এর মাধ্যমে প্রথমে যেভাবে ডিজাইন করা হয় সবসময় একই রকম থাকে। কিছু একটা চেঞ্জ করতে চাইলে আবার মেইন যে এইচটিএমএল ফাইলটা থাকে সেই ফাইলে গিয়ে কোডিং এর মাধ্যমে সেটা এডিট করতে হয়। আর ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যেটার ভিতরে অনেক ধরনের অপশন থাকে। যেমন সেই সাইটটা কন্ট্রোল করার জন্য আমরা নতুন নতুন পোস্ট করব, সেখানে পোস্ট ডিলিট করব, সাজাবো, পোস্টগুলো এডিট করব, এই ধরনের অপশন সেখানে তৈরি করা থাকবে। জাস্ট ক্লিক করলে এই কাজগুলো হবে। এমন কিছু অপশন থাকবে যেখানে কালার ম্যানেজমেন্ট করা যাবে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আমরা করব। তো এই ধরনের বিষয়টা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো কি কি শিখতে হবে, এই কাজটা শিখতে আমাদের আসলে কি কি লাগবে সেটা বিষয়ে একটু জেনে নেই। আমরা এই কাজটা কিন্তু তাহলে দুইটা ভাগে ভাগ, আমরা বুঝতে পেরেছি যে ওয়েবসাইট ডিজাইন করা এক জিনিস আর ওইটাকে ডেভেলপমেন্ট করা মানে ডাইনামিক বানানো আরেক জিনিস। ডিজাইন মানে তো আমরা শুধু কোডিং করব, আর কোডিং করার জন্য আমাদের শিখতে হবে এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা প্রথম যেটা শিখতেছি তা হচ্ছে ওয়েব ডিজাইন। আর এটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই যে জাভা স্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএইচপি এগুলো দিয়ে কাজ করতে পারি। তবে আমরা চাইলে শুধু ওয়ার্ডপ্রেস নিয়েও এই ধরনের কাজটা করতে পারি। এই যে ডিজাইন শেখা অবশ্যই লাগবে সব ক্ষেত্রে, না শিখলে হবেই না। এরপরে আপনি একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা শিখলে ওয়ার্ডপ্রেস নামের একটা সিএমএস দিয়ে আপনি একটা সাইটকে ডেভেলপমেন্ট করতে পারবেন। সেখানে অনেক অপশন থাকবে, পোস্ট করলে সামনে আসবে, সেখানে ডিলিট করার অপশন রয়েছে, এডিট করার অপশন আছে। ঠিক আছে, কাজ করতে গেলে যে সফটওয়্যার গুলো লাগবে আমরা সেগুলো একটু জানি। কোডিং করার জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস এই নামে একটা সফটওয়্যার ব্যবহার করতে পারি। তো কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার অবশ্যই থাকতে হবে। কোডিং করার জন্য নোটপ্যাড থাকার দরকার আছে। কোডিং করার আরো সফটওয়্যার আছে, তবে আমাদের জন্য সহজ একটা সফটওয়্যার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস। এবং একটা ব্রাউজার থাকা লাগবে, না হলে তো আমরা কোডিং করার পরে সেটাকে দেখতে পারবো না আউটপুটটা কেমন হলো, যে আমরা যে কোডগুলো করতেছি সেটা আসলে দেখতে কেমন হচ্ছে, পেজটা তৈরি হচ্ছে কিনা এটার জন্য। তো নোটপ্যাড প্লাস প্লাস দেখতে এরকম, এই যে আমি একটা ছবি দিয়ে দিয়েছি, দুইটা চোখ বড় বড় করে আছে। তো এটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে ব্রাউজার। আমরা ব্রাউজার একটু দেখি। এই যে কয়েকটা ব্রাউজার আছে, প্রথমটার নাম আছে ক্রোম ব্রাউজার, আর তারপরটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার বা আই বলা হয়। তারপরে রয়েছে মজিলা ফায়ারফক্স, ক্রোম, সাফারি ব্রাউজার। এগুলো এক একটা ব্রাউজার। এর থেকে কোনো না কোনো একটা ব্রাউজার আমাদের কম্পিউটার থাকে এবং থাকা লাগবে যদি আমরা ওয়েব ডিজাইন করতে যাই। তো এরপরে কি লাগবে, কোন একটা ডকুমেন্ট বা ফাইল সেটা আসলে কোন ধরনের ফরম্যাটে আছে সেটা দেখার জন্য একটা সেটিংস করে নিতে হবে, অন করে নিতে হবে। হ্যাঁ, তো ডকুমেন্ট ফাইলের ফরম্যাট আবার সেটা কি জিনিস। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের যে ফটোগুলো হয় মানে ছবি মানে ইমেজ, এগুলো ডট জেপিজি, ডট পিএনজি, ডট জিআইএফ এরকম ফরম্যাটে হয়ে থাকে।
যেমন ভিডিওগুলো হয় .mp4, .mkv, .mpg, .avi, এরকম আরো অনেক ধরনের ভিডিও ফরম্যাট কিন্তু আছে। টেক্সট ডকুমেন্টের আছে .txt। তো এটা কিভাবে বুঝতে হয়, কোথায় থাকে, একটু পরে আমরা বুঝে যাবো ইনশাল্লাহ। ওয়ার্ড ডকুমেন্টে থাকে .doc বা .doex ও থাকতে পারে এরকম। ব্রাউজারের ডকুমেন্টের ফরম্যাট আছে .html। তার মানে আমরা বুঝলাম অ্যাকচুয়ালি কোনো একটা নামের পরে যদি ডট দেয়া থাকে আর ডটের পরে যা থাকে, যেমন জেপিজি থাকলে ওটা একটা ফটো, এর ডটের পরে যদি এমকেবি থাকে তাহলে ওটা একটা এমপি4 ভিডিও, এমকেবি ভিডিও। যদি ডটের পরে টিএক্সটি এরকম থাকে তাহলে ওটা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল। ঠিক আছে, এইভাবে চিন্তা হয় যে ডটের পরে আমরা যদি রিনেমে যাই, কোনো একটা ডকুমেন্ট তৈরি করার পরে আমরা যদি রিনেম অপশনে ক্লিক করি মানে মাউস দিয়ে, তাহলে আমরা দেখতে পাবো নামের শেষে ডট মানে ফুল স্টপ এবং তারপরে কিছু একটা লেখা থাকে, হয় সেটা টিএক্সটি ফাইল, না পিডিএফ ফাইল, নাহলে ডিওসি ডক ফাইল, এগুলো আর কি। তো মনে রাখতে হবে কিছু বিষয়, যেমন কোনো ডকুমেন্টের নামের শেষে যদি .html এই ফরম্যাট না থাকে তাহলে সেটা ব্রাউজারে কোনোদিনও সাপোর্ট করবে না। তাই ডকুমেন্টকে .html ফরম্যাটে অবশ্যই সেভ করতে হবে। এক্ষেত্রে যে কোনো নাম দেওয়া যাবে, তবে সাধারণত index.html নাম দিয়ে সেভ করা যেতে পারে। এখন HTML মানে কি? HTML মানে একটা কাঠামো। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে রাখছি। এই ছবিটা দেখা যাচ্ছে যে একটা ঘর তৈরি হচ্ছে, নির্মাণ নির্মাণ কাজ চলতেছে আর কি। কিন্তু এটার পাশে কিন্তু আর কিছু কালার করা বা জানালাগুলো লাগানো এই ধরনের কোনো কিছু করা হয়নি। জাস্ট কি করা হয়েছে যে যেখানে পিলার লাগবে পিলারগুলো তোলা হয়েছে, দেয়াল আছে, আবার কিছু কিছু জায়গা জানালার জন্য একটা জায়গা করে রাখা হয়েছে। হ্যাঁ, এই ধরনের। তো HTML মানে শুধু এরকম একটা বিষয়। এইচটিএমএল তে আমরা যা কিছু লিখি একটা পেজে যখন যাই তখন এটার কোনো কালার বা স্টাইল থাকে না। এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মানে কোথায় কি থাকবে, ছবি নেব কিনা, কয়টা ছবি নেব, হেডিং নেব কিনা, প্যারাগ্রাফ মানে বড় লেখা নেব কিনা, এই বিষয়গুলো সামনে নিয়ে আসা। যেমন উদাহরণস্বরূপ আমি আরেকটা দেখাতে পারি, যে এখানে একটা ছবি দেখা যাচ্ছে মানুষের কঙ্কাল। সো এই ছবিতে দেখা যাচ্ছে যে মানুষের হাত পা সব আছে, দুইটা হাত দুই পাশে উপরে, নিচে দুইটা পা রয়েছে, মাথার মানে এটা রয়েছে, খুলি রয়েছে, কিন্তু কোনো জায়গায় কিন্তু মাংস নেই, ঠিক আছে, চামড়া নেই, পর্দা নেই। সো এটা কিন্তু একটা কাঠামো, জাস্ট একটা কাঠামো। এইচটিএমএল মানে এরকম একটা কাঠামো, ঠিক আছে। তো সিএসএস কি জিনিস? সিএসএস হচ্ছে ওই কাঠামোকে আমরা এইচটিএমএল দিয়ে যেগুলো লিখতেছি সেই কাঠামোকে স্টাইল করা, রং করা, সাইজ করা, সাজানো। ঠিক আছে, যেমন দেখা যাচ্ছে একটা ঘরকে এখন সুন্দর করে রং করা হয়েছে, তার পার্টিশন দেওয়া হয়েছে, এখানে জানালা দরজা সবকিছু আছে, ঠিক আছে, সামনে ফুলের বাগান এবং একটা সুন্দর মাঠও আছে। এ পাশে দেখা যাচ্ছে একটা মানুষকে, তার চুলগুলো অনেক সুন্দর, হাতটা একদিকে দিয়ে রাখছে, সুন্দর একটা পোশাক পরা আছে। তো সিএসএস হচ্ছে অনেকটা এরকম আর কি, যে যখন একটা এইচটিএমএল দিয়ে তৈরি করা কোডিং করা ফাইলটা স্টাইল করতে চাইবো, রং করতে চাইবো, তখন আমরা এই সিএসএস নামের স্টাইল শীটটা ব্যবহার করব। তো এইচটিএমএল একটা বেসিক ট্যাগ রয়েছে বা স্ট্রাকচার বলা যেতে পারে, যেটা না লিখলে কোনোদিন কোনো ওয়েবসাইট তৈরি হয়নি আর হবেও না। যে কোনো ওয়েবসাইট তৈরি করতে হলে এই ধরনের একটা কোড লিখতে হয়, এটাকে বলা হয় এইচটিএমএল বেসিক স্ট্রাকচার বা বেসিক ট্যাগও বলা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে এইচটিএমএল শুরু, আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে এই যে এইচটিএমএল এখানে শুরু হয়েছে আর ওর শেষ আছে এখানে। তার মানে কিন্তু আমরা মাঝখানে এত কিছু লিখে নেওয়ার পরে শুরু শেষ করব না। অ্যাকচুয়ালি আমরা প্রথম যেটা করব, এইচটিএমএল এরকম ভাবে আগে তৈরি করব, মানে শুরুটা আর করব এরকম। এবং এই ট্যাগের কিন্তু একটা শেষ থাকে, শেষটা একটা এরকম বাই চিহ্ন দেওয়া থাকে। ডেটে যেরকম আমরা লিখি, ডেট মানে তারিখ যখন লিখি তখন এরকমই লিখি যে এরকম করে, তখন আবার এই একই জিনিসটার আমরা এইচটিএমএল একই কোডটা আরেকবার লিখবো। ঠিক আছে, এটা লিখলে এটা বোঝাবে যে এটা শেষ, এবং যেটা শুরু করেছিলাম তখন কিন্তু ওই দাগটা ছিল না। হ্যাঁ, এটা হলো শুরু। তো এখানে আমরা তাই দেখতে পাচ্ছি যে এখানে এইচটিএমএল আছে, আর তার ভিতরে ইন্টার দিয়ে একটু বড় করে নিয়ে, স্পেসটা বড় করে নিয়ে, তারপরে আমরা হেড শুরু করি, যে হেড, এবং হেডটা অবশ্যই আগে শেষ করে নিতে হবে এরকম। ঠিক আছে, শেষ করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা টাইটেল লিখব, এই যে টাইটেলটা, এই যে টাইটেলটা, ঠিক আছে, টাইটেল শুরু এবং শেষ করেছি। এখন হেডের তলায় থাকে বডি, হেডের তলায় থাকে বডি। তো আমরা একটা বিষয়কে একটু সুন্দর করে খেয়াল করব, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটকে কিন্তু মূলত দুইটা ভাগে তিনটা ভাগে ভাগ করেছি আমরা। মানে যখন এইচটিএমএল লিখবো তখন তিনটা জিনিসকে আমরা এখানে অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি। তা হচ্ছে প্রথমে আমাদের এইচটিএমএল লিখে
নিতে হবে এবং শুরু আর শেষ করতে হবে, ঠিক আছে, এইচটিএমএলটা। তারপরে একটা দুইটা অংশে ভাগ করতে হবে একটা ওয়েবসাইটকে, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে বডি। হুম, যত ছবি, যত ট্যাগ, যত এলিমেন্ট, ডকুমেন্ট সবকিছু এই বডির ভিতরে লিখতে হয়, ঠিক আছে। আর হেডের ভিতরে শুধু টাইটেল লিখতে হয়, যেটা ওয়েবসাইট যখন কেউ ভিজিট করবে তখন তার টাইটেলে মানে একেবারে উপরে কি দেখাবে। যেমন আমরা যখন ইউটিউবে চলে যাই, একটা পেজ যখন অন করি, প্রথমে ইউটিউবে থাকলে youtube.com উপরের পেজে লেখা থাকে, একটু উপরে টাইটেলটা দেখবো। তো আশা করতেছি এই বেসিক স্ট্রাকচারটা আমরা মুখস্থ করতে পেরেছি এবং মনে থাকবে, এটা দিয়ে আমাদের সকল ধরনের ওয়েবসাইট তৈরি করতে হবে। তো এইচটিএমএল ট্যাগটা কি, একটু আগে বলে দিয়েছিলাম যে এইচটিএমএল ট্যাগটা এই যে একটা যে নাম থাকে, যে এইচটিএমএল এর মূল ট্যাগ হচ্ছে এটা, এটা শুরু করা হয়েছে এবং এখানে একটা দাগ দেওয়া হয়েছে, মানে একই জিনিসের এটা ডবল ট্যাগ। হ্যাঁ, ডাবল ট্যাগ, এটা কিন্তু এই প্রথমটা শুরু, এটা শুরু, আর এর শেষে এটা হচ্ছে শেষ ট্যাগ। এটা লিখতে হবে, এর ভিতরে অন্য ট্যাগগুলো লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম যে বেশিরভাগ ট্যাগ কিন্তু ডবল ট্যাগ আসলে উপরে লেখা রয়েছে, অর্থাৎ এটার শুরু আছে এবং তখন তার শেষও থাকবে। আর কিছু কিছু রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি সিঙ্গেল ট্যাগ, অল্প কিছু, তার মানে সেই ট্যাগটার এরকম শুরু থাকে, এরকম শুরু থাকে কিন্তু তার কোনো শেষ থাকে না। এটা কোনো একটা জায়গায় বসিয়ে দিলে তা কিছু একটা ইফেক্ট ফেলে। যেমন এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন বিআর, এই বিআর মানে লাইন ব্রেক, ঠিক আছে। লাইন ব্রেক মানে কোনো একটা অনেকগুলো লাইনের মাঝখানে যদি আমরা এটাকে বসিয়ে দিই তাহলে সেখান থেকে লাইন কেটে পরের লাইনে দেখাবে। আচ্ছা, তো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আগে বলে নিই। একটা ওয়েবসাইট একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে তিনটা বিষয় তার সাথে জড়িত থাকে। প্রথমটি হচ্ছে যে ওয়েবসাইটে একটা না একটা নাম থাকবে। যেমন আমার একটা ওয়েবসাইট আছে www.saifulITpoint.com, এবং এখানে একটা ওয়েবসাইটের নাম লিখে রাখছি আমি www.prothomalo.com। এইগুলো একটা নাম, কিসের নাম? ওয়েবসাইটের নাম। এটাকে বলা হয় ডোমেইন, ঠিক আছে, এটাকে বলা হয় ডোমেইন। ডোমেইন, এটা ডোমেইন, DOMAIN, ডোমেইন। এটা টাকা দিয়ে কিনতে হয় এবং বছরে বছরে সেটা আবার আবার রিনিউ করতে হয়। যদি একবার প্রথম কিনি, হয়তো 1200 টাকা 1000 টাকা এরকম দাম নেয় শুধু নামটার। এটা আমি যদি কিনি তাহলে 1 বছর পরে একটা ডেট শেষ হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে তখন আবার রিনিউ খরচ দিয়ে, মানে ওইরকম একটা খরচ দিয়ে আবার 1 বছরের মেয়াদ করে নিতে হবে। না হলে আমার এইরকম নামে যদি কেউ খোঁজে অনলাইনে তাহলে আমার সাইটটা দেখাবে না। এখন শুধু নাম হলে কি হবে? নাম হলে তো সার্চ করলে নাম দেখাতো কিন্তু ভিতরে তো কিছু আসতো না। এবং এটা নাম যে সার্চ করার পর আমরা কিছুটা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু কোনো একটা কম্পিউটারে, দূরের কোনো একটা কম্পিউটারে বা বিদেশে একটা কম্পিউটার সার্ভারের, সার্ভার বলা হয় সেটাকে, সেই কম্পিউটারটা কখনো বন্ধ হয় না, বা বছরে একটুখানি টাইম বন্ধ হতে পারে 365 দিনে। ওই কম্পিউটারের হার্ড ডিস্কে আমাদের নির্দিষ্ট একটা পরিমাণ জায়গাতে আমাদের এই ফোল্ডারটা রাখতে হয়, তার মানে ভাড়া নিতে হয়, ঠিক আছে। এটাকে বলে হোস্টিং করা। ওয়েবসাইট একটি সার্ভার কম্পিউটারে হোস্ট করে রাখতে হয়, না হলে কেউ ওই ওয়েবসাইট ইন্টারনেটে ভিজিট করতে পারবে না। এটাকে বলা হয় হোস্টিং করা। এটাও কিনতে হয়, হোস্টিং এর অনেক ধরনের দাম আছে। এই ডোমেন থেকে মানে নামের দামের থেকে হোস্টিং এর দামটা একটু বেশি, ঠিক আছে। আমরা দেখবো এবং ওয়েবসাইটটা বানাবো নিজেদের জন্য, সমস্যা না। তো এইটুকু জানলাম, নাম হলে ডোমেইন, আর এটা যেখানে রাখা হয় ফাইলটা, আমরা যেটা তৈরি করব ওই ফাইলটা কোনো একটা জায়গায় অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে একজনের কম্পিউটার রাখা হবে, সার্ভারে রাখা হবে, ওটা হচ্ছে হোস্টিং করা। এবং এগুলো প্রতি বছরে রিনিউ করতে হয়। আর আমরা এখন এই যে কোডিং করে করে একটা ডিজাইন তৈরি করে দেবো না, এরকম একটা পূর্ণাঙ্গ ডিজাইন যখন তৈরি হবে তাকে বলা হয় থিম, ঠিক আছে। সেখানে অনেকগুলো মেনু থাকবে, লোগো থাকবে, পোস্ট থাকবে মানে ফটো থাকবে, এই সব কিছু তখন সেখানে থাকবে। বুঝতে পেরেছেন আশা করি। আর একটু বলে নিই যে ওয়েব ডিজাইন মানে কোডিং করা। এই কোডিং করলে কিন্তু ওয়েবসাইট ডাইনামিক হয় না, সেখানে কিন্তু ডিলিট করার জন্য বাটন থাকে না, পোস্ট করার জন্য বাটন থাকে না। তাই সেটাকে ডিজাইনের সাথে কাজ করানোর জন্য, মানে ফাংশন তৈরি করার জন্য আমরা ডেভেলপমেন্ট করি। সেটা আমরা ওয়ার্ডপ্রেসেও করতে পারবো।